অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে, ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা। প্রথম অধ্যায় শেষ, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কি করতে হবে, কিভাবে করতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন না করার মতামত বিএনপির, সংস্কার ও গণহত্যার বিচার চায় রাজনৈতিক দলগুলো। আমরা সন্তুষ্ট, আমরা সরকারের পাশে আছি। যেটা ভুল হচ্ছে না হচ্ছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক ভাবে তো আমরা সরকারের সাথে কথা চলছে। এই সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশনগুলো যেগুলো প্রদান করেছে সেগুলোর উপরে আলাপ আলোচনা হবে, দলগুলো সেটা নিয়ে কথা বলবে। সোয়া 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ইসলামবাগের ভবনের আগুন, কোনো হতাহত নেই, সূত্রপাত খুঁজছে ফায়ার সার্ভিস। এবং বাংলাদেশকে চুক্তির পুরো বিদ্যুৎ সরবরাহ করবে আদানি, মূল্য ও কর ছাড় দিতে রাজি নয়, বকেয়া পরিশোধ গতি বাড়াবে ঢাকা। আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। দর্শক, এই মুহূর্তে সার্জিস আলম কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রুমে যারা একসাথে বসেছে তাদের উপরে আবার হামলা করবে, হয় তাদেরকে অথবা তাদের যারা নেতা কর্মী। আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে নেতারা খুনি হাসিনার মতো খুব দ্রুত সেফ এক্সিটটা পেয়ে যায়, কিন্তু এই যে বাংলাদেশে এই অভ্যুত্থানে রাজপথে এমন যারা আন্দোলনে ছিল, আপনারা সহ এই ছাত্র জনতা, তাদেরকে কিন্তু ওই খুনি হাসিনা এবং তার দোসররা ছাড়বে না। সেই জায়গায় আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না। যারা দোষী, যারা খুনি, যারা খুনিদের দোসর, তারা যেই দলের যেই মতেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে, এবং এই বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরনের আমরা হস্তক্ষেপ প্রত্যাশা করি না, এটা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি। এবং এমন যদি কোনো কিছু দেখি তাহলে আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি বলেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে আবারও হয় ওই ব্যক্তি কিংবা ওই প্ল্যাটফর্ম তাদের নামে আমাদের যে আবার প্রতিবাদ সেটি আমাদের জায়গা থেকে শুরু হবে। কারণ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় প্রথম এবং প্রধান দায়বদ্ধতা হচ্ছে ওই খুনিদের বিচার করা, এটা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছি। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম, আজকে অনেক দলই স্থানীয় সরকার বিষয়ে কথা বলেছে। আমরা সেটাতে যেটা আমরা বক্তব্য রাখতে চাই, আমরা মনে করি লোকাল গভর্নমেন্টটা ফাংশনাল করতে হবে, এবং আমরা সেটা বলেছি যে আওয়ামী লীগের যারা দোসর রয়েছে এবং আওয়ামী লীগের যারা ব্যক্তিবন্ধু এখনো কিন্তু স্থানীয় সরকারগুলোতে তারা ফাংশনাল বজায় রেখেছে। তো এই জন্য হলো লোকাল গভর্নমেন্টে দিয়ে একটা টেস্টের মধ্যে দিয়ে জাতীয় ইলেকশনে যেতে হবে, সেটা হলো একটা প্রাথমিক ধাপ। আমরা মনে করি জাতীয় ইলেকশনের আগে লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করানোর জন্য একটা ইলেকশনের প্রয়োজন, আমরা সেটা স্পষ্ট করেছি। সেটা কি প্রতীকী নাকি আওয়ামী লীগ, সেটা আলোচনা হতে পারে, সবার ঐক্যমত আলোচনা। দর্শক, বৈঠক শেষে কথা বলছিলেন সার্জিস আলম, আমরা সেখানেই ছিলাম। সংস্কারের দায়িত্ব শুধু একা অন্তর্বর্তী সরকারের নয়, রাজনৈতিক দলসহ সবাইকেই এই দায়িত্ব নিতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠকে এ কথা বলেন তিনি। রাজনৈতিক সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো বলেও জানান তিনি। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। শনিবার দুপুর গড়াতেই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গাড়ির সারি জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে একে একে আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৈঠকের সূচনা বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐক্যমত্য কমিশনের এই বৈঠকের মধ্য দিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করল অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পার হয়ে গেল, প্রথম অধ্যায় শেষ, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, শুধু সরকার নয়, সংস্কারের দায়িত্ব সবাইকেই নিতে হবে। আপনাদের সহযোগিতা চাই, এটা আমি বলবো না, কারণ এটা আপনাদের কাজ, আমার কাজ না, একার কাজ না। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন,
আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কি করতে হবে, কিভাবে করতে হবে। কিছু সামান্য রদবদল থাকলে এখানে বলবেন এখানে একটু রদবদল করলে কিন্তু সুন্দর হয়ে যাবে, আপনাদের ইচ্ছা। গণ অভ্যুত্থানের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে যারা সুযোগ পেয়েছি তারা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বক্তব্য রাখেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, এই কাজে ব্যর্থ হলে জাতি আমাদের ক্ষমা করবে না। আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি হবে, যা আগামীতে দেশ কিভাবে চলবে, কি আদর্শ ধারণ করবে তার একটি দলিল হয়ে উঠবে। এই কাজে ব্যর্থ হলে জাতি আসলে আমাদের ক্ষমা করবেন না। পরে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশ্বের সমর্থন রয়েছে। সংস্কারের উপরই নির্ভর করবে দেশ কোন দিকে যাবে। আমরা যেই বাংলাদেশকে গড়তে যাচ্ছি এই ডায়ালগের মাধ্যমে, সেই ডায়ালগ তার প্রতি পুরো দেশের এবং ইন্টারন্যাশনাল সবার সমর্থন আছে। ইন্টারন্যাশনাল যতগুলো বড় বড় দেশ আছে তারা বলেছে তোমাদের কি চাই, আমরা তোমাদের সাথে আছি, এবং একই সাথে ইউনাইটেড নেশনের পূর্ণ সমর্থন আছে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ২৬টি দল ও জোটের প্রায় ১০০ রাজনৈতিক নেতা অংশ নেন। আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরাও। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। জুলাই গণহত্যার বিচারের পাশাপাশি চলতি বছরেই জাতীয় নির্বাচন চেয়েছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনকেই সরকারের প্রধান লক্ষ্য করার তাগিদ দিয়ে তারা বলেন, দলীয় ফায়দা হাসিলের চেষ্টা না করে জাতীয় ঐক্য পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন নেতারা। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, এবি পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন দল ও সংগঠন। বৈঠক থেকে বের হয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জানান, গণহত্যার বিচার এবং সংস্কারের পাশাপাশি এবছরের নির্বাচনের আহ্বান জানানো হয়েছে। আমাদের সরকারের 3টা গুরুত্বপূর্ণ কাজ। একটা হচ্ছে গণহত্যা যেটা সংগঠিত হয়েছে তার বিচার, 2 নম্বর হলো আলাপ আলোচনা করে সংস্কার সম্পন্ন করা, এবং এবছরের মধ্যেই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন। কারণ মানুষ 16টা বছর ধরে এই অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করেছে। নিজেদের রাজনৈতিক স্বার্থ এবং উদ্দেশ্য হাসিল না করে জাতীয় ঐক্য পুনঃপ্রতিষ্ঠা নিয়ে আলোচনার কথা জানান বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। আমাদের এই অর্জনটা কোনো একটা সাধারণ অর্জন না। আমরা যেন নিজেদের স্বার্থে বা নিজেদের কোনো কারণে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ওইটাকে জানি আমরা কোনোভাবে আন্ডারমাইন না করি। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আগে সংসদ নির্বাচন চায় বিএনপি, আর নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করার আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত সমস্যাগুলি আছে, জটিলতা আছে, সেইগুলি দূরীভূত করে নির্বাচনকে ত্বরান্বিত করা, এটাই আমাদের প্রধান আলোচনার বিষয়বস্তু। আমাদের দলের পজিশন হলো আমরা আগে সংসদ নির্বাচন চাই। অতীতে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার এসেছে সবাই প্রথম কাজ করেছে জাতীয় সংসদ নির্বাচন দিয়েছে। সভায় দ্রুত ত্রয়োদশ সংসদ নির্বাচনের তাগিদও দেয় রাজনৈতিক দলগুলো। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এদিকে সংস্কারের বিষয়ে দ্রুত ঐক্যমতে পৌঁছে নির্বাচনের দিকে যাবে অন্তর্বর্তী সরকার, এমন প্রত্যাশা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমতের বৈঠক শেষে একথা বলেন তিনি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন না দেওয়ারও মতামত দেন তিনি। সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশনগুলো যেগুলো প্রদান করেছে সেগুলোর উপরে আলাপ আলোচনা হবে, দলগুলো সেটা নিয়ে কথা বলবে কমিশনগুলোর সঙ্গে, এবং একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে। এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা।
এদিকে জাতীয় নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রীয় সংস্কারের চূড়ান্ত ফয়সালা চেয়েছে জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যায় জাতীয় ঐক্যমত্যের বৈঠক শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একথা জানান। এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য আজকে মূলত এটা ছিল জিস্ট অব দি ডিসকাশন। আর ডিটেলসটা ওনারা আমাদেরকে বই দিবেন, সেটা পর্যালোচনা করে আমরা জামাত ইসলামী এবং ওই যে টিম আছে সরকারের তার সাথে আলাদা বৈঠক হবে, মত বিনিময় হবে এবং সেখানেই আমরা আমাদের মূল সিদ্ধান্ত এবং আলোচনা জানাবো। হজের জন্য সরকার নির্ধারিত বিমান ভাড়া বেশি নেওয়ার সুযোগ নেই, এমনকি এজেন্সিগুলো প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। শনিবার দুপুরে ধর্ম উপদেষ্টা রচিত ইসলামী বিধিবিধান বইয়ের মোড়ক উন্মোচন শেষে এ কথা জানান তিনি। এনআই নাহিদের প্রতিবেদন। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন রচিত ইসলামী বিধিবিধান বইটি প্রকাশ করেছে বিশ্ব কল্যাণ পাবলিকেশনস। শনিবার রাজধানীর পুরানা পল্টনে এক অনুষ্ঠানে এর মোড়ক উন্মোচন করা হয়। কোরআন হাদিসের আলোকে ইসলামী রীতিতে জীবনযাপন পরিচালনার বিষয়টি বইয়ে উঠে এসেছে। সঠিক দিক নির্দেশনায় এটি ভূমিকা রাখবে বলে আশাবাদ বিশিষ্টজনদের। পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক জীবন বলেন, আপনার ইকোনমি বলেন, জাকাত বলেন, এভরিথিং এই বইয়ের ভিতরে সুন্দর করে একটা রেফারেন্স সহ এবং রেফারেন্সের নাম্বার সহ লেখা। মুসলিমদের নিত্য নৈমিত্তিক জীবনের সমস্যার সমাধান নিয়েই এ বই, জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। সার্বিক বিষয়ে উনি মত প্রকাশ করেছেন এবং এটা দালিলি ভাবে কোরআন এবং হাদিসের দালিলি অনুসরণ থেকে উনি বিষয়টি উপস্থাপন করেছেন। মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা জানান, কোনো এজেন্সি যদি হাজিদের সঙ্গে প্রতারণা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। লাইসেন্স ও জামানত বাতিল করে প্রয়োজনে রাষ্ট্রীয় আইনে মামলা করা হবে। ফিক্স করে দিয়েছি 1,67,000 টাকা। ফলে বিমান অথবা সৌদি এয়ারলাইন্স অথবা ফ্লাইনাস এর চাইতে বেশি ভাড়া দাবি করার সুযোগ নাই। ধর্ম উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খানু উপস্থিত ছিলেন। অমর 21 বইমেলার 507 নম্বর স্টলে পাওয়া যাবে ইসলামী বিধিবিধান বইটি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। আগামীকাল শুরু হচ্ছে 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সকাল 10:30টায় এই সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। জানান, এবার ডিসি সম্মেলনে 34টি কার্য অধিবেশন হবে। সম্মেলন উপলক্ষে বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছ থেকে 1245টি প্রস্তাব পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, যার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদারকরণ, শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ সহ বিভিন্ন ইস্যুতে 354টি প্রস্তাবের ওপর আলোচনা হবে। মরণাস্ত্র ও ছড়রাগুলি ব্যবহার নিষিদ্ধের প্রস্তাবও করেছেন জেলা প্রশাসকরা। প্রায় 1250 প্রস্তাব এসেছিল। এর মধ্যে থেকে আমরা 354টি প্রস্তাব বাছাই করেছি। সেটার আমাদের একটা ভিত্তি আছে, সেটি হলো ওই রেসপেক্টিভ মিনিস্ট্রিগুলির সাথে আমরা রিকনসাইল করে নিন এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একই বিষয়ের প্রস্তাব বিভিন্ন জেলা থেকে আসে। রাজধানীর ইসলামবাগে ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ও স্থানীয়দের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, ভবনের নিচ তলায় প্লাস্টিক কারখানা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে সূত্রপাতের সঠিক কারণ এখনো জানা যায়নি, আর কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। বিস্তারিত শিউলি রায়ের রিপোর্টে। রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় ইসলামবাগের একটি ভবনে হঠাৎই আগুন লাগে। খবর পেয়ে পর্যায়ক্রমে কাজ শুরু করে লালবাগ ফায়ার স্টেশনের 2টি, হাজারীবাগের 2টি, পলাশীর 2টি, সিদ্দিক বাজারের 2টি ইউনিট সহ মোট 8টি ইউনিট।
ভবনটির উপরে ভাড়াটিয়ারা পরিবার নিয়ে বসবাস করলেও নিচে প্লাস্টিক কারখানা ছিল, আর তাতেই বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ, বলছেন ক্ষতিগ্রস্তরা। ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা চালাইছে। আমাদের এই নদী থেকে পানি উঠানো খুব কষ্ট ছিল, ফায়ার সার্ভিসের বাইরে অনেক চেষ্টা করছে, তারপরে আপনার নদী থেকে পানি যথেষ্ট পরিমাণ দেওয়ার পরে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে। 8-10 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে, বাড়ি টাড়ি সহ। মানে 2-3টা বাড়ি জ্বলছে, তো বাড়ি টাড়ি করা মানে সম্পূর্ণ নির্মাণ সহ, কারখানাদারের দানা টানা, অর্ডার মেশিন সব সহ। আমার ব্যবসা বাণিজ্যতে এই পুঁজি আমার এখন শেষ, আমি পথের ফকির হন। এছাড়াও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানান, ভবনের নিচতলায় প্লাস্টিক কারখানা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিকেল 4:30টার দিকে আগুন নিয়ন্ত্রণের কথা জানায় ফায়ার সার্ভিস। ইসলামবাগে যখন আগুন লাগে তখন আগুনটা সব ভয়াবহ হয়ে যায়, যার কারণে আমরা সাথে সাথে পলাশী ফায়ার স্টেশন এবং হাজারীবাগ ফায়ার স্টেশন একই সাথে মুভ করাই আমরা, এবং 3টা ফায়ার স্টেশন দ্রুত ঘটনাস্থলে আসে। আইসা কিছু পানির সমস্যার কারণে আমরা অধিদপ্তর থেকে বিশেষ পানি গাড়ি নিয়ে আসি, আসার সাথে সাথে চারিদিক দিয়ে অ্যাটাক করে আমরা আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসি। প্রায় 1 ঘন্টার ভিতরে আগুনটা নিয়ে আসি। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা। যৌথ বাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে গেল 24 ঘন্টায় আরও 477 জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মামলা ও অন্যান্য অপরাধে 870 জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেফতার হয়েছে মোট 1347 জন। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দফতর। বলা হয়, গ্রেফতারের পাশাপাশি গেল 24 ঘন্টায় একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 20 রাউন্ড গুলি, 3টি ছুরি, 2টি রামদা এবং 3টি হ্যামার উদ্ধার করা হয়েছে। গেল সপ্তাহের শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত 4458 জনকে গ্রেফতার করা হলো। বাংলাদেশকে 1060 মেগাওয়াট বিদ্যুতের পুরোটাই সরবরাহ করবে ভারতের কোম্পানি আদানি পাওয়ার। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ সম্পর্কিত এক আবেদনে সাড়া দিয়েছে। পূর্ণ বিদ্যুৎ সরবরাহে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি। তবে বিদ্যুতের দাম কমানো ও কর সুবিধা চেয়ে ঢাকার পক্ষে যে আবেদন জানানো হয়েছিল তা প্রত্যাখ্যান করেছে কোম্পানিটি। বিস্তারিত রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। মূল্য পরিশোধে দেরি হওয়ায় গেল বছরের 31 আগস্ট বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে আদানি গ্রুপ। যদিও শীত মৌসুমে নিম্ন চাহিদার কথা উল্লেখ করে বাংলাদেশও সরবরাহ অর্ধেকে নামিয়ে আনার অনুরোধ জানায়। এই কারণে গেল বছরের 1 নভেম্বর 800 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয় গ্রুপটি। এরপর আসন্ন গ্রীষ্ম মৌসুম সামনে রেখে কিছুদিন আগে 1600 মেগাওয়াটের পুরোটাই সরবরাহের অনুরোধ জানায় ঢাকা। এতে সাড়া দিয়ে আগামী সপ্তাহ থেকে পূর্ণ বিদ্যুৎ সরবরাহে রাজি হয়েছে আদানি পাওয়ার। নাম প্রকাশে অনিচ্ছুক 2টি সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত আদানি গোষ্ঠীর কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা 1600 মেগাওয়াট। এই কেন্দ্রে আছে 800 মেগাওয়াট ক্ষমতার 2টি ইউনিট। এর মধ্যে বর্তমানে একটি ইউনিট থেকে বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। রয়টার্স জানায়, পূর্ণ বিদ্যুৎ সরবরাহে রাজি হলেও দাম কমানোর অনুরোধ নাকচ করে দিয়েছে আদানি পাওয়ার। প্রতিষ্ঠানটি সম্পর্কে একটি সূত্র রয়টার্সকে বলেছে, ছাড় দিতে রাজি নয় আদানি পাওয়ার। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে রয়টার্সের আহ্বানে সাড়া দেননি বিপিডিবির চেয়ারপারসন রেজাউল করিম। অন্যদিকে রয়টার্সের প্রশ্নের জবাবে মন্তব্য করতে রাজি হয়নি আদানি পাওয়ারের মুখপাত্রও। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় দিনের মতো চলছে নিজামুদ্দিন অনুসারীদের বিশ্ব ইজতেমা। এখনো দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমায় আসছেন মুসল্লিরা। মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় খোলা আকাশের নিচে রোদ উপেক্ষা করে আমল করছেন অনেকে। এদিকে সোশ্যাল মিডিয়ায় ইজতেমায় হামলার হুমকিদাতা একজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আলিমুজ্জামান সাফনের রিপোর্ট জানাচ্ছেন ফাহিম ইউসুফ। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের দ্বিতীয় দিনে ধর্মীয় আলোচনা আর ইবাদত বন্দিগিতে ব্যস্ত ধর্মপ্রাণ মানুষ। তবে এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমায় আসছে অনেকে। শনিবার বাদ ফজর মাওলানা সাদ কান্দলভির ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর থেকেই তালিম চলছে প্রতিটি খিত্তায়।
পরিবার পরিজন ছেড়ে ইজতেমায় আসা মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। বলেন, তাবলিগ জামাতের ভেদাভেদ ভুলে এক হতে চান তারা। দুই দল আমরা যারা আছি মোটামুটি জুবাইর গ্রুপ আর এই যে বলে 7 গ্রুপ, দুই দল একত্রিত হওয়া ভালো। আমরা আলেমদের সম্মান করি, তারা তোমাদের মাথার তাজ। আমরা এক হইয়া ভিন্ন ভিন্ন মতে এক নেতৃত্বে এক ইতো করি আমরা চলি, কোনো সমস্যা নাই। পরিবারের কথা তো মনে উঠে না এই জায়গায় আসলে। আল্লাহর কাছে আসি, আল্লাহ রাস্তায় আসি, আল্লাহ রাস্তায় থাকবার জন্য চেষ্টা করি। সারা পৃথিবীর মানুষ কিভাবে আল্লাহর হুকুমের মধ্যে আসতে পারে, আল্লাহর হুকুম মানতে পারে, আল্লাহ রাসূল তরিকায় জীবনযাপন করতে পারে, এটাই কাজ, এটাই জিম্মাদারি। এই জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে। ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক বিষয় নিয়ে ব্রিফ করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। জানান, সোশ্যাল মিডিয়ায় ইজতেমায় হামলার হুমকিদাতা একজনকে আটক করা হয়েছে। গতকালকে আপনারা শুনেছিলেন যে সামাজিক মাধ্যমে একটি ভাইরাল হয়েছে, এখানে আক্রমণ হতে পারে, জঙ্গি আক্রমণ হতে পারে। আমরা যার মোবাইল থেকে এই নিউজটি ভাইরাল হয়েছে তাকে আমরা ডেকে নিয়ে আসছি, তার সাথে কথাবার্তা বলছি, আলোচনা করছি। আমরা দেখতে চাচ্ছি সে আসলে এইগুলোর সাথে জড়িত না। এবারের পর্বে 49টি দেশ থেকে 1449 জন বিদেশি ইজতেমায় অংশ নিচ্ছেন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। ছুটির দিনে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে অমর 21শে বইমেলা। সেখানকার সর্বশেষ খবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আপন অপু। অপু, মেলায় পাঠক দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন এবং আজ নতুন কয়টি বই এসেছে, কি তথ্য রয়েছে জানাবেন? জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি আছি এই মুহূর্তে অমর 21শে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে। আজকে মেলার 15তম দিন এবং আজকে এই দেখতে পাচ্ছেন এবারের মেলার আজকের দিনই সবচেয়ে জমজমাট দিন এবং আজকে দুপুর থেকেই পাঠকদের, বইপ্রেমীদের উপচে পড়া ভিড় ছিল মেলায় এবং আপনি এখনো দেখবেন স্টলগুলোতে এখনো বইপ্রেমীরা ভিড় করছেন এবং নিজেদের পছন্দের বই কিনছেন এবং অনেকে এসেছেন শুধুমাত্র ঘোরার জন্য, আবার অনেকেই এসেছেন আজকে হচ্ছে বই দেখে যাবেন এবং পরবর্তীতে এসে কিনবেন, এমনটাই। আর যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আজকে নতুন বই এসেছে প্রায় 100টির মতো এবং এখন পর্যন্ত প্রায় 1300টির মতো বই অমর 21শে বইমেলায় প্রকাশ হয়েছে। এবং আজকে আমরা দেখেছি, আজকে ফাল্গুনের 2 তারিখ, কিন্তু আজকেও ফাল্গুনের অনেক আমেজ ছিল এবারের মেলায়। আমরা দেখেছি যেটা যে তরুণীরা এসেছেন খোপায় ফুল পরে এবং বাসন্তী রঙের শাড়িতে সেজে এসেছেন মেলায়। আমরা এখন এমনই কথা বলবো দুজন বইপ্রেমীর সঙ্গে যারা মেলায় ঘুরতে এসেছেন। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আগারগা থেকে এসেছি। আপনাদের মেলায় এসে কেমন লাগছে? মেলায় অবশ্যই অনেক ভালো লাগছে, প্রতি বছরই আসা হয়। আচ্ছা, এবারে মেলায় আজকে কেমন মেলা দেখলেন? আজকের স্টলগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছে এন্ড হচ্ছে প্রত্যেক তুলনামূলক ভিড়টা একটু কম এবারে। তবে কি বই আপনারা কিনেছেন বা কিনবেন বলে চিন্তা করছেন? নোভেল পড়ি, অনেক নোভেল, সায়েন্স ফিকশন টাইপের বইগুলো বেশি ভালো লাগে, দেন হরর টাইপের বইগুলো। কার লেখা সবচেয়ে বেশি ভালো লাগে? মোহাম্মদ জাফর ইকবাল, হুমায়ুন আহমেদ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আছে, হচ্ছে আরো অনেক হুমায়ুন কবির, হুমায়ুন আহমেদের কোন বইটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? হুমায়ুন আহমেদের আমি তবুটা। আর আপনার কোন বইটা বেশি ভালো লেগেছে? আমার হচ্ছে হুমায়ুন আহমেদের অনেক বই পড়া হয়েছে, বাট এই মুহূর্তে মনে পড়তেছে না যে কোনটা বেশি ভালো লেগেছে। তবে হচ্ছে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক বই পড়ি। আজকেও আমার ইচ্ছা আছে যে তার বই কেনা। আর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটা বই দেখেছি এখানে স্টলে, তো ওটা কেনার ইচ্ছা আছে। ধন্যবাদ। জ্যোতি, আপনি যেমনটা শুনছিলেন যে এবারের বইমেলাতে হুমায়ুন আহমেদ না থাকলেও এখনো হুমায়ুন আহমেদ রয়ে গেছেন পাঠকের হৃদয়ে এবং হুমায়ুন আহমেদের বই এখনো বইমেলায় এসে তার পাঠকরা খোঁজেন এবং এখনো হুমায়ুন আহমেদের বই পড়েন। যদি এই ছিল আমার কাছে আজকের মেলার সর্বশেষ।